সুপ্রিয় দর্শক, সবাইকে স্বাগত জানাচ্ছি স্বাধীন সংলাপে। সহযোগিতায় আলোক হেলথ কেয়ার অ্যান্ড হাসপাতাল, বাবলি ইয়াসমিন পুরো আয়োজন জুড়ে থাকছে আপনাদের সঙ্গে। আজ আমার নির্ধারিত বিষয় অপরাধ, আইন ও ন্যায় বিচার। এই বিষয়টি নিয়ে কথা বলার জন্য স্টুডিওতে সম্মানিত দুজন অতিথি আমার সঙ্গে উপস্থিত আছেন। পরিচয় করিয়ে দেব তাদের সঙ্গে। স্টুডিওতে আছেন ডাক্তার জাহিদুর রহমান, রাজনৈতিক বিশ্লেষক, স্বাগত জানাই আপনাকে। আছেন ব্যারিস্টার এম সরওয়ার হোসেন, আইনজীবী, বাংলাদেশ সুপ্রিম কোর্ট, আপনাকে স্বাগত এই আয়োজনে। ডাক্তার জাহিদুর রহমান, ৮ অক্টোবর গ্রেফতারি পরোয়ানা জারি করা হয় গুম এবং খুনের মামলায় সাবেক প্রধানমন্ত্রী সহ প্রায় ৩০ জনের বিরুদ্ধে। মানবতা বিরোধী অপরাধের পৃথক ৩ মামলায় ১৫ জন কর্মকর্তাকে ইতিমধ্যে কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে। কারাগারের পাঠানোর যে নির্দেশ দেওয়া হয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল পক্ষ থেকে, বলা হচ্ছে যে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো সেনাবাহিনীর কর্মকর্তাদের এটা একটা বিরল ঘটনা। এই বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন? হ্যাঁ, বাংলাদেশে যে প্র্যাকটিস আছে সেটার হিসেবে এক ধরনের বিরল ঘটনা, এবং আমি সোফার প্রসেসটা যে জায়গায় এসে ঠেকলো, আমি মনে করি বাংলাদেশ সেনাবাহিনী খুবই ব্রিলিয়ান্টলি এই সিচুয়েশনের মধ্য দিয়ে যাচ্ছেন। কারণ আমাদের কয়েকটা ব্যাপার একটু মেনে নিতে হবে। একটা প্রতিষ্ঠান লজিক্যালি কি কাজ করা উচিত, আবার ওটার একটা কালচার থাকে, নর্ম থাকে, চর্চা থাকে। সো এই ধরনের পরিস্থিতি তো ছিল না। সার্ভিং এতজন মানুষ, এবং এর মধ্যে সবাই হায়ার অফিসিয়ালস। একজন মেজর জেনারেল আছেন, 7 জন, আমি ভুল না করলে ব্রিগেডিয়ার জেনারেল আছেন, কর্নেল এবং তার নিচের অফিসাররা আছেন। সো এটা নিয়ে কিছুটা মানে আমাদের যেহেতু চর্চার মধ্যে ছিল না, সুতরাং একটা কালচারের সাথে অভ্যস্ত হওয়ার প্রশ্ন আসে। এবং যেটা সবচেয়ে জরুরি, দীর্ঘদিন থেকে, প্রথম দিন থেকে আসলে 8 তারিখ থেকে নানা রকম গুজব, মানে এনাদেরকে মানে কাস্টাডিতে নেওয়া হবে না। যখন তাদেরকে অ্যাটাচ করা হলো, সম্ভবত সামরিক বাহিনীর ভাষায় এটা, তখনও তারা গ্রেফতার ছিলেন না এই এতদিন পর্যন্ত। যখন সেনাবাহিনী ব্রিফিং করে জানালেন সেটা করলেন, তারপর বলা হলো ওনাকে আনা হবে না এনাদেরকে, আজকে যে শেষ দিন ছিল। এবং রীতিমতো আহ্বান জানিয়েছে যদি না হয় রাস্তায় নেমে আসতে হবে। এবং অ্যানার্কিস্ট কিছু লোকজন, ইনফ্লুয়েন্সাররা আছেন বাইরে টাইরে, তারাগুলো শেয়ার করে সে আহ্বানে সাড়া দিচ্ছেন। কিন্তু না, সেই বাজে যে স্পেকুলেশন, সেটার জলে, সেটার আগুনে জল ঢেলে দেওয়া হলো। তারা গেলেন এবং আদালত মেনে আদালত যা করতে বলেছেন। এরপরও কিন্তু চলছে। ওনাদের গাড়ি প্রিজন ভ্যান এসি কেন, উনি সব জেলে যাবেন কেন, মানে এগুলো যদি না থাকতো কোনো একটা বাহানা বাড়াতো। আমি একটা জিনিস বলি যে এই কথাগুলো বলার একটা ব্যাকগ্রাউন্ড আছে। ক্রমাগত উস্কানি তৈরি করা হচ্ছে সেনাবাহিনী এবং সেনাপ্রধানের বিরুদ্ধে। কিন্তু সেই জায়গায় সেনাবাহিনী, সেনাপ্রধান শেখ হাসিনার সময় জনগণের পক্ষে যে ধরনের একটা ভূমিকা নিয়েছিলেন, আমি দেখছি যে তাদের জায়গা থেকে খুবই ম্যাচিওর্ড একটা সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এখন এটা কোর্টের জায়গা, তারা বিচার মানছেন। আইসিটিতে তাদেরকে বিচার করার স্কোপ আছে। যদিও আইসিটির একটা তাড়াহুড়োর সংশোধনী হয়েছে 2 দিন আগে, যেখানে তাদের চার্জশিট দেওয়ার সাথে সাথে তাদের চাকরি চলে গেছে বলে তারা বলছেন, এরকম একটা সংশোধনী আছে। যদি সেটা নাও হতো, সার্ভিং অফিসারদেরকেও বিচার করা আর্টিকেল 3-তে আছে আইসিটি আইনের, সম্ভব। সো সেনাবাহিনী সেটার সাথে কমপ্লাই করছে, এবং আমরা এখন একটা ন্যায় বিচার চাই। সরওয়ার ভাই আছেন এখানে, উনি ওনাদের আইনজীবী আছেন, ওদের সরকার রাষ্ট্রপক্ষে আইনজীবী থাকবে। সেই আইনের বিচারের মাধ্যমে আমরা বিশ্বাস করি এটা শেখ হাসিনার আদালত না, তারা ন্যায় বিচার পাবেন। সেই ন্যায় বিচারটা সুষ্ঠু। অসংখ্য ধন্যবাদ। ব্যারিস্টার এম সরওয়ার হোসেন, আপনার কাছে একটু আসি। আরেকটি প্রশ্ন উঠছে যে অভিযুক্ত যে সেনা কর্মকর্তারা আছেন, তাদের বিচার আসলে কোন প্রক্রিয়ায় হবে, কোন আইনে হবে? এটা কি ট্রাইব্যুনালের আইনে হবে নাকি সেনা আইনে হবে? সেটার আসলে এই বিতর্কের অবসানটা আসলে কিভাবে হবে? ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ আমার সহ-আলোচক এবং সুপ্রিয় দর্শক যারা এই প্রোগ্রাম দেখছেন। দেখেন, শুরুতেই বলা প্রয়োজন যে আইনের কতগুলো কার্ডিনাল পয়েন্টস আছে। সেই পয়েন্টগুলো হলো যে অপরাধ যখন করে সেই সময়ে যে আইন বহাল থাকে সেই আইনে তাদেরকে বিচার করতে হবে। বাংলাদেশের সাংবিধানিক আইন, বাংলাদেশের সংবিধানের আর্টিকেল 7 এবং আর্টিকেল 26। আর্টিকেল 7 বলেছে এই আইনের সাথে অসামঞ্জস্যপূর্ণ, কন্ট্রাডিক্টরি কোনো যদি আইন পাশ করা হয়, যে আইন পাশ করেছে বা তার অংশ শ্যাল বি ভয়েড। আর্টিকেল 26 অফ দ্য কনস্টিটিউশন বলছে ফান্ডামেন্টাল রাইটসের বিরোধী যদি কোনো আইন পাশ করা হয় সেটাও ভয়েড হয়ে যাবে। এইটা করার পরে 73 সালে 47(ক) নামে একটা আর্টিকেল ঢুকানো হয়েছে, যেটাকে সাংবিধানিক আইনের উপরে জায়গা দেওয়া হয়েছে। এইটাই অসাংবিধানিক। 1973 সালে যে আইনটা প্রণীত হয়েছে সেটা কিন্তু এই প্রথম সেই আইনটা ব্যবহার করা হলো 2009-এ আওয়ামী লীগ সরকার। এবং আওয়ামী লীগ সরকার কীভাবে বিচার করছে, যখন প্রয়োজন তখন সেটাকে সংশোধন করেছে। কাদের মোল্লার ফাঁসি হলো যখন তার রিভিউ পেন্ডিং ছিল, মানে এক ধরনের খুন, জুডিশিয়াল কিলিং। এখন আমরা দেখলাম কি যে 3টে অ্যামেন্ডমেন্ট ইন দ্য মিন টাইম হয়ে গেছে, এবং সর্বশেষ অ্যামেন্ডমেন্টটা সকল কালো আইনের মাদার অফ অল ব্ল্যাক ল, এবং কিসের মাধ্যমে করলো?
অর্ডিন্যান্স। পার্লামেন্ট যখন সিটিং না থাকে তখন অর্ডিন্যান্স দিয়ে আইন পাশ করা যায়, কিন্তু সেটা যদি পরবর্তী পার্লামেন্ট যদি রেটিফাই না করে তাহলে হোয়াট উইল হ্যাপেন উইথ দিস অর্ডিন্যান্স? অর্ডিন্যান্স উইল বি নাল অ্যান্ড ভয়েড। তাহলে পুরো বিচার প্রক্রিয়াটা কিন্তু একটা ভণ্ডুল হয়ে যাবে। এবং এই ধারাটা ব্যবহার করে যদি থাকে, আমি আহ্বান জানাবো সরকারকে সুমোটো এটাকে বাতিল করা, সুমোটো। এবং এই ধারা যদি থাকে তাহলে 5ই আগস্টের পরে 2009 থেকে 24 পর্যন্ত আন্তর্জাতিক ট্রাইব্যুনালে যে বিচারগুলো হয়েছিল, যেগুলো এপিলে ছিল, আমি 3টা মামলা ডিফেন্স কাউন্সিল হিসেবে পরিচালনা করেছি, সব মামলা খালাস হয়ে গেছে। এর একটা মামলাও এখানে থাকবে না। এই একটি অ্যামেন্ডমেন্ট যুদ্ধ অপরাধী ট্রাইব্যুনাল, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সমস্ত মামলা শেষ করার জন্য এনাফ রিজন। এইগুলা বাংলাদেশের জনগণের একটা অংশ, যারা লয়ার ছাত্ররা তাদের বোঝার কথা না বুঝে মানে অনেকে উল্টোপাল্টা কমেন্ট করে। সো দ্যাট রিফ্লেক্টস দেয়ার স্ট্যান্ডার্ড, যেটা ওই যে বলো না ভাই যে এরকম। তো সেই জন্য আইনের আর একটা কথা হলো যে আনটিল অ্যান্ড আনলেস কনভিক্টেড, কোনো ব্যক্তি কম্পিটেন্ট কোর্ট থেকে সাজা পাওয়ার আগে তাকে ইনোসেন্ট ভাবতে হবে, প্রেজাম্পশন অফ ল। তো এখানে এই আইনটি কী করলো যে অভিযোগ দায়ের পরপরই তাদের শাস্তি শুরু হয়ে যাবে, চাকরি চলে যাবে, কেউ নির্বাচন করতে পারবে না। ক্যান ইউ ডু দ্যাট? হু হ্যাজ ডান ইট? সেটি তো হচ্ছে। ওয়্যার ইজ দ্য ডিবেট? সেটি তো হচ্ছে। ওয়্যার ইজ দ্য ডিবেট? ডিবেটটা কোথায় হলো এখন? এইটা ব্যাপারে আপনি বলছেন যে কোন আইনে এখন বিচার হওয়া উচিত। তো এখানে আপনি বিচারের যে কোনো অপরাধ বিচারের একাধিক ফর্ম থাকতে পারে। সে ফর এক্সাম্পল ধর্ষণ কেস আপনি পেনাল কোডে করতে পারেন, আপনি নারী ও শিশু নির্যাতন আইনে করতে পারেন। ইভেন এই 73 সালে আইনের ভিতরে ধর্ষণ একটা অফেন্স হিসেবে সংজ্ঞায়িত করা হয়েছে, বুঝতে পারছেন? তাহলে সেনাবাহিনীর যে কালচার, সেনাবাহিনীর একটা সেন্টিটি থাকে, একটা ইনার ডাইনামিক্স থাকে, এবং প্রত্যেকটা প্রফেশনের একটা কালচার সৃষ্টি হয়। সেনাবাহিনী যারা অপরাধ করবে সেনাবাহিনীতে তাদের বিচার হবে, এবং প্রত্যেকটা দেশে সেনাবাহিনীর জন্য এই আইন থাকে। সেনাবাহিনীর বাইরেও সিভিলিয়ানদেরকে কোর্ট মার্শাল করা যায়। গুয়ান্তানামো বেতে আমেরিকানরা সেইখানে এই যে তাদের ভাষায় যারা অপরাধী তাদের কিন্তু কোর্ট মার্শাল করেছিল। বাংলাদেশে আওয়ামী লীগ সিভিল ট্রায়াল করছে, যেখানে আর্মি অফিসারও জড়িত ছিল। ট্র্যাডিশনালি আপনার মনে আছে শেখ সাহেব বলেছিল পাকিস্তানের মতো একটা আর্মি চাই না, তার মাথায় কিন্তু, এবং এই আওয়ামী লীগের এটা হলো যে আর্মির সাথে একটা গ্যাপ, তো তারা কিন্তু কনফিডেন্স হলো উইথ দ্য সিভিল কোর্টস। আবার জিয়াউর রহমান বিচার হয়েছে কিন্তু আপনার কোর্ট মার্শালে। এই গত 3 দিন আগে চায়নাতে 9 জন জেনারেলের বিচার হয়েছে কিন্তু কোর্ট মার্শালে। তো সেই জন্য আপনি বিচার করবো, আমরা সবাই বিচার, আমি নিজে ভিকটিম, আমাকে 11 ঘন্টা গুম করে রাখা হয়েছিল, আমি জেল খেটেছি, বুঝতে পারছেন? সেইখানে আপনি বিচার করতে চাই জাতীয় নিরাপত্তার প্রতি হুমকিমূলক কিছু হতে পারে, সার্বভৌমত্বের প্রতি হুমকি সব কিছু হতে পারে, সেটা অত্যন্ত থ্রেড বিয়ার, ভেরি ভেরি রিজন্ট কনসিডারেশন। সেই জন্য সেনাবাহিনীর সদস্যরাই কিন্তু সবচেয়ে বিচারের যোগ্য, এবং কোর্ট মার্শালকে বলা হয় ক্যাঙ্গারু কোর্ট, কারণ শাস্তি বেশি হয়। এবার কতগুলো অ্যাডভান্টেজ আছে জানেন? এই বিচার কিন্তু এখানে 6 মাসের ভিতরে কমপ্লিট করা সম্ভব, এবং কোনো আপিল ট্রাইব্যুনাল নাই, আপিল নাই, যা শাস্তি হয় সেটাই কিন্তু ভোগ করতে হবে। তো সেই জন্য ওই আপনার গাদাদের কথায় কিন্তু হবে না। আমি ছোট্ট একটা ঐতিহাসিক উদাহরণ দিই। যখন ইরাক এবং কুয়েত যুদ্ধ হচ্ছিল, যখন কুয়েত দখল করেছিল ইরাক, বাংলাদেশের মানুষ কিন্তু 99% সাদ্দাম হোসেনের পক্ষে ছিল। কিন্তু বাংলাদেশের ফরেন পলিসি ডিসিশনটা কি ছিল জানেন? যে মাল্টি ন্যাশনাল ফোর্সে বাংলাদেশের সেনাবাহিনী পাঠানো হয়েছিল, টু ফ্রি কুয়েত, মানে আমেরিকান অ্যালাইড ফোর্সে পাঠানো হয়েছিল। এবং সেইটা বাংলাদেশের ফরেন পলিসি রিলেশনস ওয়ান অফ দ্য ইম্পর্টেন্ট অ্যান্ড ভেরি যুগান্তকারী একটা সিদ্ধান্ত বলে। সো এই জন্য রাষ্ট্র যারা চালায় কোন জায়গায় বিচার হবে, যারা এই মুহূর্তে রাষ্ট্র পরিচালনা করছে, এটা তাদের দায়িত্ব সার্বিক বিবেচনা করা। এইখানে বিচার করতে যে নিরাপত্তা হুমকি সৃষ্টি হয়, সার্বভৌমত্বের প্রতি হুমকি সৃষ্টি হয়, সেটা ইন্ডিয়ান পারপাস সার্ভ করে, সেটা রয়ের পারপাস সার্ভ করে। উই ক্যানট অ্যালাউ টু ডু দ্যাট। জাহিদ ভাই, একেবারে এম সারোয়ার হোসেন যেমনটি বলছিলেন, আমি সেই কথার সূত্র ধরে একটু বলতে চাই যে মানে আইন অপরাধ করলে তার বিচারটা হবে, এটা আমরা সবাই চাই, সকলের কিন্তু এই চাওয়াটাই। কিন্তু যেভাবে বিষয়টাকে আসলে উপস্থাপন করা হয়েছে, যেমনটি শুনছিলাম সরকারের কাছ থেকে, যে তাদের চাকরি থাকবে না বা তারা নির্বাচনে অংশ নিতে পারবেন না, এই বিষয়গুলো যখন আসছে, অনেকে আবার বলছে যে মিডিয়া ট্রায়ালের শিকার হচ্ছে। আপনি পুরো বিষয়টিকে আসলে কিভাবে দেখছেন? আমি একদম সঠিকভাবেই দেখছি, সরকারের সাথে আমার একেবারেই মিলবে। আমি একটা জিনিস একটু বলি, টেকনিক্যালি এটা ফ্যাক্ট, আপনি যখন চার্জশিট দিয়ে কারো চাকরি খেয়ে ফেলছেন, এটা ফান্ডামেন্টাল রাইটসের ভায়োলেশন। আপনি এটা রিড করতে পারার কথা ছিল, কিন্তু আমাদের কনস্টিটিউশনের আর্টিকেল 47 যোগ করা হয়েছে, তার মাধ্যমে কিছু কিছু অপরাধের জন্য আপনি আসলে চাইলেও, যদি সাংঘর্ষিক হয়ও, আপনি আসলে এটা প্রতিবাদ করতে পারবেন না। আমার প্রশ্ন হচ্ছে, কি প্রয়োজন হলো তাদের চার্জশিট দেওয়ার সাথে সাথে তাদের চাকরিচ্যুত করার? কেন বলছি কথাটা?
আর্টিকেল 3 আইসিটি বলছে আপনি সার্ভিং অফিসারের ট্রায়াল করতে পারেন, কিন্তু আপনি কেন করলেন জানেন? একটা চালাকি আছে যাতে তাদেরকে সেনা আইন থেকে বের করে ফেলা যায়। আচ্ছা, কারণ এখন আপনি বলবেন যে ওনাদের তার চাকরি নেই, তাহলে আমরা এই জন্য ওনাদেরকে এখানে নিচ্ছি। এগুলো খুবই বাজে ধরনের চালাকি। আচ্ছা, আরেকটা কথা বলি, প্রসিকিউশন টিম থেকে বলা হচ্ছে এখানকার অনেক অপরাধ সেনা আইনে নাই। আমি ধরে নিলাম, সারার ভাই ভালো বলবেন, কিন্তু আমি ধরে নিলাম নাই তর্কের খাতিরে। আমি সেনা আইন পাইনি কোথাও, আমি পেলে পড়তাম। আইন পড়ার আমি আইন পড়ার প্রতি আমি খুবই আগ্রহী মানুষ, আমি আমার খুব আগ্রহের জায়গা এগুলো। তো যাই হোক, যেটা বলছিলাম, যদি না থাকে আইসিটি সংশোধন হচ্ছে না, মানে একদম অর্ডিন্যান্স করে আপনারা যদি মনে করেন যে এখানকার কিছু কিছু অপরাধকে ফার্দার আপনি সংজ্ঞায়ন করবেন, অথবা একটা সহজ কাজ আছে, আইসিটি আইনের এত ধারায় বর্ণিত অপরাধ এখানে অপরাধ হিসাবে আপনি ট্রায়াল করবেন, এই কুটুকু লিখে একটা অর্ডিন্যান্স জারি করে আপনি সেনা আইনের আপগ্রেডেশনও করতে পারেন। ইটস ভেরি ইজি। তো আপনি এটা করলেন, আইসিটি করলেন, রীতিমতো তাকে চাকরিচ্যুত করার জন্য 2 দিন আগে আপনি এটা আবার সংশোধনী করলেন। সেনা আইনে বিচারের জন্য যদি কোনো সংশোধনী প্রয়োজন হয়ে থাকে আপনি সেটা করতে পারতেন, তো সেটা করতে পারতো, কিন্তু সেটা করা হয়নি তো আপনি আইসিটি অ্যামেন্ড করছেন। আমি এই জন্য বলছি যে আসলে এখানকার মধ্যে, এবং শুধু সেটা না, আমি যদি খোলামেলা বলি, আসলে সবার এটা পরিহার করা দরকার। মানে আমরা ওনাদেরকে ইয়েতে নিয়ে যাওয়ার আগে আমরা চিফ প্রসিকিউটরকে মিডিয়াতে যেভাবে কথা বলতে দেখেছি, এগুলো প্রয়োজন ছিল না। তো দেশের এত গুরুত্বপূর্ণ একটা প্রতিষ্ঠান, সেনাবাহিনীর সাথে তারা ইন্টারনালি বসতে পারতেন, কি হবে কিভাবে হবে এই প্রসেস সব নিজেদের মধ্যে ঠিক করে সব হতে পারতো। কিন্তু আমার কাছে মনে হলো কি এক ধরনের প্রতিপক্ষের মতো অ্যাটিটিউড শুরু হয়েছে। আমরা তো একটা ন্যায় বিচার চাচ্ছি, এটা বুঝতে হবে। আমরা প্রতিশোধ চাইছি না, আমি তাত্ত্বিকভাবে বলছি। যারা এখানে আছেন আমাদের প্রতিপক্ষ নয়, শুধু না, শুধু তারা না, এখানে যারা আছেন তাদের মধ্যে যদি কেউ দায়ী বা দোষীও থাকে, তার প্রতি আমি প্রতিহিংসা চরিতার্থ করব না। আসলে একদম আমি তার প্রতি ন্যায় বিচার নিশ্চিত করব। বিচারের আগেই শাস্তির ব্যবস্থা, আগে না, বিচারও আসলে আমি কি করতে চাইছি, আমি ন্যায় বিচার করার জন্য করছি। আমি একটা ন্যায় বিচার করছি, কারণ একটা সমাজে যদি রাষ্ট্র ন্যায় বিচার নিশ্চিত না করে, যার অপরাধ আছে তাকে যদি শাস্তি না দেয়, সেই রাষ্ট্র আসলে রাষ্ট্র হয়ে ওঠে না। রাষ্ট্রের কাজ কিন্তু ন্যায় বিচার ডেলিভার করা। আমরা শেখ হাসিনারও ন্যায় বিচার চাই, কিন্তু এখানে মনে হলো কি এক ধরনের প্রতিপক্ষ বানানোর টেন্ডেন্সি আছে। এই যে আপনি একটার পর একটা বাহানা তৈরি করছেন, একটার পর একটা বাহানা। ধরুন আমি একটু ডিটেইলিং করি, সাবজেল ঘোষণা করা তো আমাদের আইনের পার্ট, তাই না? সরকার চাইলে এই রুমটাকে সাবজেল ঘোষণা করে দিতে পারে, আমাদেরকে জেলে রাখতে পারে কাগজে কলমে। বলছে এখানে জেল কোড অনুযায়ী যা যা নিয়ম, এখানে জেলের রক্ষীরা আসবে। শেখ হাসিনা খালেদা জিয়াকে কি সাবজেল ঘোষণা করে 11 সময় রাখেনি? সেটা তো বেআইনি না। তো বেআইনি না যে জিনিস, সেটার জন্য প্রশ্ন তোলা হচ্ছে, যেহেতু এখন তাদেরকে নিয়ে আসা হয়েছে। এই জন্য আমি বলছি এই ফ্রেমিংটা নিয়ে আমাদের কেয়ারফুল থাকতে হবে। সেনাবাহিনী খুবই চমৎকার ভাবে কোঅপারেট করছে আমাদের বেসরকারি যে প্রশাসন এবং জুডিশিয়াল, ধন্যবাদও জ্ঞাপন করেছেন সেজন্য। ঠিক আছে, কিন্তু করছেন, কিন্তু যে বললাম যে মাঝে মাঝে তাদের দিক থেকে এমন সব বক্তব্য আসে যেগুলো আসলে আমার কাছে মনে হয় যে এক ধরনের সংঘাত তৈরির চেষ্টা বলে মনে হতে পারে। এটা পরিহার করতে হবে। আমি এই কথাটাই আপনার কাছে একটু জানতে চাই ব্যারিস্টার সরওয়ার হোসেন, যে প্রয়োজনে তো আসলে সেনা আইন সংশোধন করে গুমের মতো যে অপরাধগুলো আছে তাদের আসলে বিচার নিশ্চিত করার দাবি করেছেন, অলরেডি করেছেন এক্স ফোর্সেস অ্যাসোসিয়েশন। সেটিকে আসলে করা সম্ভব এখন? অবশ্যই সম্ভব। বিচারের যে কোনো প্রক্রিয়ায় সুইটেবল অন্য কোনো ট্রাইব্যুনালে অন্য কোনো এখতিয়ারে পাঠাতে পারে। যেমন আপনি দেখছেন যে এই বৈষম্য বিরোধী যে খুনোখুনিগুলো হয়েছে, সেই মামলাগুলো সব দ্রুত বিচার ট্রাইব্যুনালে পাঠানো হচ্ছে। এটা সরকারের ইচ্ছা, সে ম্যাটার অফ অ্যাডমিনিস্ট্রেশন, এটা ল মিনিস্টারের কাজ। তো আমি ওই জায়গাটা আবার একটু আসি যে এইখানে 1973 সালে যে আইনটা, এই আইনটায় বড় ধরনের একটা ফল্ট রয়েছে। দিস ল ইজ নট পাসড টু ট্রাই দ্য সিটিজেন অফ বাংলাদেশ। বাংলাদেশের নাগরিককে ট্রাই করার জন্য এইটাকে এনাক্টমেন্ট করা হয়নি। 1973 সালে এটা করা হয়েছে, আর্টিকেল 47 একসাথে অ্যামেন্ডমেন্ট করা হয়েছে টু ট্রাই যারা পাকিস্তানের সভরেন্টির প্রতি অনুগত ছিল। 16ই ডিসেম্বর 1971 সালের আগ পর্যন্ত যারা পাকিস্তানের সভরেন্টিতে অনুগত ছিল, যারা যুদ্ধ অপরাধী করেছে, এবং এখানে অন্য অন্য যুদ্ধ নুরেমবার্গ, রুয়ান্ডা, টোকিও, হোয়াটএভার ইউ সে, তার থেকে দুইটা ডিস্টিংগুইশিং ফ্যাক্টরস আছে। ওখানে ঘটনা ঘটার সাথে সাথে বিচার হয়েছে এবং প্রিন্সিপাল অ্যাকিউজডকে বিচার করা হয়েছে। এখানে ঘটনা ঘটার 45 বছর পরে এটা শুরু হয়েছে এবং প্রিন্সিপাল অফেন্ডারকে পাকিস্তানে চলে গেছে, সেকেন্ডারি অফেন্ডারকে ধরা হয়েছে। এবং এই ট্রাইব্যুনাল নাম ছিল, আমি যেহেতু ডিফেন্স লয়ার ছিলাম, কেউ ফেরে না খালি হাতে খাজা বাবার দরবারে এনেছিলাম। সো যে এনাক্টমেন্টটা হয়েছে টু ট্রাই দ্য পারসনস হু হ্যাজ এলিজিয়েন্স টু দ্য সভরেনিটি অফ অ্যানাদার কান্ট্রি,
আগের পাকিস্তানে বাংলাদেশের সেনাবাহিনী অথবা বাংলাদেশের সদস্যকে বিচার করার জন্য এটা ডিজাইন না, যার জন্য এতগুলো অ্যামেন্ডমেন্ট আনতে হচ্ছে। এবং 47 ক কেন কোশ্চেনেবল, এভরিবডি উইল কাম আন্ডার দ্য প্রোটেকশন অফ কনস্টিটিউশন ল। 7 এবং 26 যদি থাকে, তার সাকসিডিং যে আর্টিকেল সেইটা ইটস এ লেস প্রায়োরিটি। ইউ ক্যানট কিপ এ গ্রুপ অফ পিপল আউট অফ দ্য প্রোটেকশন অফ দ্য কনস্টিটিউশন ল। সাংবিধানিক আইনের বাইরে আপনি কোনো একটা গ্রুপ, কোনো একটা গোষ্ঠীকে বাইরে রাখতে পারবেন না, দ্যাট ইজ আনলফুল। সেই জন্য যখন 73 সালে আইনটা যখন কার্যকরী শুরু করলো আওয়ামী লীগের রেজিম, ফ্যাসিস্ট, তখন কিন্তু এইগুলো চ্যালেঞ্জ করা, আলোচনা করা, সামনে আনার কোনো স্কোপ ছিল না, সুযোগ ছিল না। এবং এইখানে ন্যায় বিচার বিঘ্নিত হওয়ার আরো অনেকগুলো কারণ রয়েছে। এখানে সাক্ষী আইন কার্যকরী না, সিআরপিসি কার্যকরী না, কোনো অর্ডার ডাইরেকশনের বিরুদ্ধে আপনি আপিল করতে পারবেন না। ক্যান দেয়ার বি এনি ল অ্যাবভ কনস্টিটিউশনাল ল? ইটস ক্যানট। এইটাই মানে আনলফুল। তো এখন এইগুলো চ্যালেঞ্জ হতে পারে, এবং আই এম শিওর থার্ড অ্যামেন্ডমেন্ট যেটা করেছে যে বিচার শুরু হওয়ার সাথে বিচার, এইটা চ্যালেঞ্জ হবে। আই নো দেয়ার ইজ এ বিগ গ্রুপ অফ লয়ার, অল স্টার লয়ার, টপ লয়ার্স, এটা নিয়ে 4-5টা পিটিশন রেডি করে বসে আছে। বুঝতে পারছেন কি জন্য? যাতে এই যে সংশোধনী করছে নোয়িংলি আর আননোয়িংলি, এইটা একটা বড় ধরনের ষড়যন্ত্র এখানে হয়েছে। কারণ এই গ্যাপ দিয়ে সমস্ত বিচারগুলো কিন্তু খালাস হয়ে যাবে। একটা গুম, একটা অপরাধের বিচার কিন্তু এখানে হবে না। এইটা বুঝতেই আছে না, যারা ছাগলের মধ্যে লাফাচ্ছে, দে আর নট আন্ডারস্ট্যান্ডিং দিস, বুঝতেই পারতেছে না এটা। এবং সেই জন্য বলছি যে সবচেয়ে ভালো বিচার যেখানে হবে, গভর্নমেন্ট সেটা সিদ্ধান্ত নেবে, গভর্নমেন্ট। এবং আমাদের সভরেন্টি এবং সিকিউরিটি ইস্যুকে মাথায় রেখে সেই জন্য আমি ফার্স্ট একটা স্ট্যাটাস দিছি যে এদের ওই 26 ধারা 26 আর্মি অ্যাক্টের, সেইখানে ক্রাইম অ্যাগেনস্ট পার্সন, এবং সেটা সর্বোচ্চ শাস্তি হলো 14 বছর। জি জাহিদ ভাই, আপনার কাছে আসি। চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম বলেছেন যে যারা আমাদের সার্বভৌমত্বের রক্ষাকারী, তাদেরকে এই সেনাবাহিনী আদালতের প্রক্রিয়ায় সব প্রক্রিয়ায় তারা সহযোগিতা করেছে। সুতরাং দেশপ্রেমিক সেনাবাহিনীর বিরুদ্ধে যারা অপপ্রচার করছেন তাদের বলবো অপপ্রচার করবেন না। আমরা এটাও শুনতে পাচ্ছি যে সেনাবাহিনীকে কেউ কেউ সরকারের বিপক্ষে, জনগণের বিপক্ষে দাঁড় করানোর চেষ্টা করছে, অপপ্রচারের কথা আমরা শুনতে পাচ্ছি। কারা আসলে দেশকে অশান্ত করার চেষ্টা করছে? মানে সেনাবাহিনী ও বিশেষ করে সেনাপ্রধান, আমরা খেয়াল করব 5 আগস্ট পরবর্তী সময়ে বেশ কিছু মানুষ সামাজিক মাধ্যমে তারা প্রভাবশালী, অ্যাটলিস্ট কিছু অংশের মধ্যে। অবশ্য প্রভাব কতটুকু আছে এটা একটু কনফিউজিং এখন। কেন কিছুদিন আগে অভ্যুত্থান হয়ে যাচ্ছে, আপনারা সবাই রাস্তায় নেমে আসুন, মধ্যরাতে আহ্বান হয়েছিল, কেউ নামে টামে নাই। সো ওনাদের প্রভাব কতটুকু সেটা একটা প্রশ্ন। যাই হোক, তারা জনাব ওয়াকারুজ্জামানকে টার্গেট করেছেন। টার্গেট করার কারণটা খুব সিম্পল, আমি সহজভাবে যেটা বুঝি। অথচ শেখ হাসিনা থেকে গেলে ফাঁসির তালিকায় 1 নম্বর নামটাই সম্ভবত ওয়াকারুজ্জামান হতো। কারণ শেষ পর্যন্ত তো উনি শেখ হাসিনার আদেশ মানেননি, এবং উনি মানেননি। হ্যাঁ, ওনার অন্য অফিসার, মিড টু লোয়ার লেভেলের অফিসার সবাই চেয়েছিলেন আমরা জনগণের বিরুদ্ধে দাঁড়াবো না। সো পুরো সেনাবাহিনী কিছু কিছু জায়গায় বিচ্ছিন্ন কিছু গোলাগুলির ঘটনা ঘটে, কিন্তু মোটা দাগে সেনাবাহিনীর পক্ষে থাকে নাই বলেই আসলে শেষ পর্যন্ত শেখ হাসিনার পতন হয়েছে। এটাই নিয়ম আসলে। প্রত্যেকটা দেশে যেদিন সেনাবাহিনী তার সমর্থন প্রত্যাহার করে নেয় সেদিন আর সে থাকতে পারে না। তো উনি এই ঝুঁকি নিলেন, কিন্তু তিনি ভালো না, যত প্রবলেম ঘটে সবকিছু দায় তার। এখন কারণটা কি? কারণটা আমার ইন্টারপ্রিটেশন হচ্ছে এই ভদ্রলোকের মধ্যে কোনো অ্যাডভেঞ্চারিজম ছিল না। দেখবেন এই টার্মোয়েলের পরিস্থিতিতে আমাদের মতো দেশে সেনাপ্রধানরা তককে থাকে এসে ক্ষমতা নিয়ে নিতে হবে, অথচ এই ভদ্রলোক নির্বাচনের কথা বলছেন। সেটা নিয়ে কিন্তু অনেক কথা হয়েছে। মানে উনি প্রথম সরকারের কোনো একজন উচ্চপদস্থ ব্যক্তি যিনি নির্বাচন নিয়ে কথা বলেছেন, রয়টার্সের সাথে প্রথম বলেছিলেন 18 মাসের মধ্যে নির্বাচনের জন্য তিনি সরকারকে সাহায্য করছেন, ডিসেম্বরে নির্বাচনের কথা বলছেন। এবং উনি একটা বক্তৃতা আমি একটু যোগ করতে চাই, উনি ওনার বাহিনী নিয়ে কনসার্ন, মানে একজন ট্রু প্রফেশনাল মিলিটারি চিফ যা হওয়ার কথা, যে ওর কাজ তো আইন শৃঙ্খলা রক্ষা না, ওর মিলিটারি, ওর যুদ্ধ করা কাজ, ওর ট্রেনিং নষ্ট হচ্ছে, এবং তার দুর্নীতি অনিয়মের সাথে কেউ কেউ জড়িয়ে পড়তে পারে, সেই ঝুঁকি আছে। সো উনি চেয়েছেন অ্যাজ আর্লি অ্যাজ পসিবল ইলেকশন হয়ে নির্বাচিত সরকার আসুক। এই যে একটা নির্বাচন, এবং নির্বাচন একটা গোষ্ঠী চায় না নির্বাচনটা সহসা হোক, দ্রুত হোক, যত দেরি করা যাক। এখন তাদের জন্য এটার প্রধান একটা বাধা হচ্ছে সেনাবাহিনী এবং সেনাপ্রধান। ফলে এই যাবতীয় যত কিছু, এটাও কিন্তু একটা বাহানা। এই যে 15 জন অফিসারকে নিয়ে যা যা স্টেপসের ঘটনা আমরা দেখছি, এটা বাহানা বানিয়ে আসলে মূলত প্রতিষ্ঠান সেনাবাহিনী এবং সেনাপ্রধানকে বিশেষ করে টার্গেট করা হচ্ছে, যারা যারা নির্বাচন চান না। কারণ
উনি তো একবার ডিসেম্বর নির্বাচনও বলে ফেলেছিলেন। কেউ কেউ বলবেন যে তার এটা এখতিয়ার আছে কিনা, এটা ডিফারেন্ট ডিবেট, কিন্তু উনি বলেছিলেন। তো তো যেহেতু উনি এটা চাইছেন, উনি চাচ্ছেন বাংলাদেশ একটা স্টেবল অবস্থার মধ্য দিয়ে যাক, সেটা অনেকের পছন্দ হচ্ছে। তো অ্যানার্কিস্ট যারা আছে তারা চাইবে যে কোনো বাহানায়, যে কোনো অজুহাতে সেনাবাহিনী এবং সেনাপ্রধানকে প্রশ্নের মধ্যে ফেলা, বিতর্কিত করে। আপনার মন্তব্য কি জনাব এম সারোয়ার হোসেন, যে এটা করে আসলে এটা তো আমাদের ক্ষতি, আমাদের দেশের ক্ষতি যদি সেনাবাহিনীকে প্রশ্নবিদ্ধ করা হয়? যারা অন্যায় করেছে তাদের বিচার হবে, এটা আমরা সবাই চাই, কিন্তু যখন আসলে প্রশ্নবিদ্ধ করা হচ্ছে আমাদের সেনাবাহিনীর মতো সুসংগঠিত একটি বাহিনীকে, যারা আমাদের গর্বের বিষয় আমরা সবসময় বলে এসেছি, তাদের নিয়ে অপপ্রচার করে আসলে কার লাভ কার ক্ষতি? এইটা তো মানে ক্লিয়ারলি ইন্ডিয়ার এজেন্ডা। আজকে গত 15 বছরে ফ্যাসিস্ট সরকার প্রতিষ্ঠা করলো কে? মূলত ইন্ডিয়া। কার মাধ্যমে? শেখ হাসিনা, শেখ রেহানা, তারেক সিদ্দিকী, এই পলাতক মুজিব, আকবর, তারেক সিদ্দিকী, এদের মাধ্যমে। বাংলাদেশের সেনাবাহিনীর এই কিছু অফিসার ছিল যারা বাংলাদেশের জনগণে ইউনিফর্ম পরত, বাংলাদেশের জনগণের টাকায় বিদেশ সফর, ভোগবাদিতা, এবং পালাই গেল। আপনি দেখছেন যে 300-র মতো রয়ের এজেন্ট টারমাক থেকে ডাইরেক্ট উঠাই দিয়ে গেছে। পুলিশে চাকরি করতো 200-300, সব পালাই গেছে। সো বাংলাদেশকে এই জায়গায় ইন্ডিয়া নিতে চেয়েছিল যে ক্ষমতায় শুধু আওয়ামী লীগই থাকবে, এবং আওয়ামী লীগ ক্ষমতায় থাকতে হলে ইন্ডিয়ার ব্লেসিং লাগবে, এবং ইন্ডিয়া যাতে বাংলাদেশকে তাদের একটা স্টেট হিসেবে লুটপাট করতে পারে, 120টা চুক্তি করতে পারে, রাডার স্টেশন বসাইতে পারে, রোড, পোর্ট সব কিছু ব্যবহার করবে। সেটা ছিল প্রজেক্ট। এটা ছিল প্রজেক্ট অন। প্রজেক্ট অন হইল যে আওয়ামী লীগের এখন পতন হবে না, আমার পতন আর এখানে হবে না। তো প্রজেক্ট অন ফেল করছে। এখন প্রজেক্ট বি কি? এইখানে আরও কিছু রয়ের এজেন্ট ঠিক করা, যে এটাকে এমন একটা টার্মোয়াল সৃষ্টি করা, এমন একটা ইমপ্রেশন সৃষ্টি করা যে ইন্ডিয়ার সাহায্য ছাড়া কেউ ক্ষমতা আসতে পারবে না। এই প্রজেক্টটা কিন্তু ফেল করবে। যার জন্য এইগুলা বিভিন্ন কোয়ার্টার থেকে ডিপ স্টেট বলে, একটা ইন্টেলিজেন্স একটা কথা আছে, ডিপ স্টেট, ও এমনভাবে কাজ করবে মনে হবে যেন আপনার বন্ধু, কিন্তু তলে তলে কিন্তু আপনার নার কেটে দেবে। ডিপ স্টেট, ডিপ স্টেট বুঝতে হলে যে ইন্টেলিজেন্স দরকার, সেটা সেই ইন্টেলিজেন্স লেভেল সাধারণ মানুষের থাকে না। যার জন্য বন্ধু বেশে এসে তখন কিন্তু 12টা বাজায়। কিছু লোকের এইরকম একটা ধারণা সৃষ্টি হয়েছে যে জেনারেল ওয়াকার কখন টয়লেটে যাবে তখন তার অনুমতি নিতে হবে, উনি নাস্তায় কি খাবে, জনাব আমি কি ব্রেকফাস্ট করব, আচ্ছা তারপর বলে আজকে আমার এই কয়টা মিটিং আছে, বুঝছেন, আপনার কোনো সাজেশন আছে, কি বলবেন, ভাববেন। এরকম এরকম তো ওনার কিন্তু অলিখিত অ্যাডভাইজার আছে মোটর জনাব 20-30 আর কি, তারা আশা করে। এবং যখনই দেখে তার মতো কাজটা হয় না, তখনই ফেসবুক তো একটা আছে, ইউটিউবে একটা আছে, যা খুশি তাই লিখতে পারে, বুঝতে পারছেন? এই অবস্থা চলে আসছে। আপনি এর আগেও এই কথাটা বললেন যে এই প্রজেক্ট শিওরলি ফেল করলো, মানে এতটা শিওর হচ্ছেন কিভাবে যে মানে এটা ওয়ার্ক করবে না? দুইটা জিনিস শিওরলি বাউন্ড টু ফেল, দুইটা ফ্যাক্টর। একটা হলো আওয়ামী লীগ টাইপের একটা পলিটিক্স, মানুষ দেখতে চায় দুর্নীতিমুক্ত সমাজ, ন্যায্যতা, সুশাসন, গণতন্ত্র। আর একটা হলো ইন্ডিয়ান পদলহনকারী রাজনীতি। এই রাজনীতি মানুষ প্রত্যাখ্যান করবে, তাতে যত জীবনে যাক যা কিছু। এইটা আর একটা ফ্যাক্টর, বড় ফ্যাক্টর আছে। আপনি যোগ্য, দক্ষ, সৎ মানুষকে সামনে না এনে চাটুকার, বাটপার, লুটেরা, দুশ্চরিত্র মানুষকে সামনে আনবেন, ফেইলের আর কোনো কারণ লাগবে না, ইট উইল ফেল। আজ পর্যন্ত পৃথিবীতে কোনো নেতৃত্ব সাকসেসফুল হয়নি যোগ্য মানুষকে যোগ্য জায়গায় না বসায়া, সেই জন্য ইট ইজ গোয়িং টু ফেল। আই হোপ দ্যাট আই শুড বিলং। এখন আমরা বলি যে লয়ের আরেকটা প্রেজাম্পশন আছে, 9 জন কালপ্রিট শাস্তি না পেতে পারে, কিন্তু একজন ইনোসেন্ট মানুষ শাস্তি পাবে না। আমি বেসিক্যালি আজকে যে এখানে দাঁড়িয়েছি, আমি মূলত 3 জনকে ডিফেন্ড করার জন্য আমার মাইন্ডে ছিল। একজন অফিসার আমার সাথে অনেক আগে থেকে যোগাযোগ করছে, যারা 18 সালের পরে ডিজিএফএতে পোস্টিং হয়েছে, এবং তারা কাউকে পিক আপও করে নাই এবং কাউকে রিলিজ করার ক্যাপাসিটি তাদের নাই। র্যাবের যারা আছে ওদের আমি দেখি নাই। আমার এখন পর্যন্ত ব্যক্তিগত অবস্থান আছে, কেউ যদি ব্যক্তিগত গুমের সাথে জড়িত, আমি তার পাশে থাকবো না, কিন্তু ইনোসেন্ট কেউ যাতে মিসক্যারেজ অফ জাস্টিস না হয় সেই জন্য। এবং অন দ্য আদার সাইড আমরা দেখি যে সে আমাকে যে পিক আপ করেছিল, হি ইজ ওয়ার্কিং ফ্রি। কর্নেল হাসিনকে যে পিক আপ করেছিল, হি ইজ ওয়ার্কিং ফ্রি। অর্থাৎ 1 ডজনের মধ্যে আছে তাদেরকে এখন পর্যন্ত তদন্তের আওতায় আনা হয় নাই, তারা অ্যারেস্টেড হয় নাই। একদিকে আপনি মূল কালপ্রিট অ্যারেস্ট করছেন না, আর একদিকে প্রিজিউমলি কিছু ইনোসেন্ট যাদের কোনো ইমপ্লিকেশন নাই। লয়ে কাউকে শাস্তি দিতে হলে আপনার 2টা জিনিস থাকতে হবে, অ্যাক্ট্রাসিয়া অ্যান্ড ম্যানস্ট্রিয়া, অর্থাৎ তার ঘটনা ঘটাতে হবে এবং তার ইন্টেনশন থাকতে হবে। তো যারা কাউকে পিক আপ করে নেয়, হোয়ার ইজ হিজ ইন্টেনশন?
তো এগুলো অনেক টেকনিক্যাল লয়ের ব্যাপার থাকে, যার জন্য আপনি বলছেন টেকনিক্যাল লয়ের ব্যাপার। হ্যাঁ। আমি একটু জাহিদ ভাইয়ের কাছে এটাও একটু জানতে চাইবো যে অনেকেই অনেক কালপ্রিটরা আসলে ঘুরে বেড়াচ্ছে, যেমনটি বলছিলেন এম সরওয়ার হোসেন, তাদের পিক আপ করা হচ্ছে না, এবং তাদের একেবারে প্রমাণ দিয়েই তিনি বললেন, নাম উল্লেখ করেই বললেন। আবার অনেকে বলছেন যে এটি আসলে রাজনীতিকরণের একটা বিষয় আছে। আপনি কি এর মধ্যে কোনো রাজনীতি দেখতে পান? খুবই সম্ভাবনা আছে এবং এটাই ঝুঁকিপূর্ণ। মানে আমরা সঠিকভাবে কোনো বিচার করতে পারছি না। আমি একটু পেছনে যাই। 6টা মানবাধিকার সংস্থা সে মানে ডক্টর ইউনূসকে একটা চিঠি লিখেছেন, এর মধ্যে একটাকে বাংলাদেশের সাধারণ সব মানুষ চেনেন, হিউম্যান রাইটস ওয়াচ। আরো 5টা আছে, এরাও খুবই স্বনামধন্য, আমরা চিনি। এরা শেখ হাসিনার সময়ও এমন সব রিপোর্ট শেখ হাসিনার বিরুদ্ধে করেছে, সেগুলো আমরা শেখ হাসিনার বিরুদ্ধে ব্যবহার করেছি, আমাদের লড়াইয়ের লম্বা হিস্ট্রি আছে। ওখানে আওয়ামী লীগের বিরুদ্ধে যে বিচার হচ্ছে তথাকথিত বলছি কারণ করাপশনের অভিযোগ থাকতে পারে এমন মানুষ আমরা চিনি, কিন্তু তার বিরুদ্ধে আপনি 10, 15, 20টা খুনের মামলা দিচ্ছেন। এগুলো করার মাধ্যমে আসলে কি হয়? দিনের শেষে আপনি পুরো বিচার প্রক্রিয়াটাকে আসলে কলুষিত করে এবং প্রশ্নের মুখে ফেলে দেন। ঠিক একই ব্যাপার ধরুন যাদেরকে স্যার ভাই নিশ্চয়ই জানেন, আমি ব্যক্তিগতভাবে জানি না ওনাকে কে পিক করেছে বা কর্নেল হাসিনকে কে পিক, ওরা তো জানেন। ওনাদেরকে যদি ডাকাই না হয় জিজ্ঞাসাবাদের জন্য, তদন্তের জন্য, তাহলে এই বিচার ব্যবস্থা নিয়ে প্রশ্ন আসবেই। একদম। শুধু সেটা না, কেউ পিক করেনি, কোনো একটা সময় উনি ডিজিএফআই এর কোনো একটা উইং এর দায়িত্বে ছিলেন, তার পক্ষে আসলে সুপিরিয়র বা সুপ্রিম কমান্ড রেসপন্সিবিলিটি আপনি দিতে পারছেন কিনা, এগুলো তো আসলে প্রাথমিক তদন্তেই বুঝতে পারার কথা। বাই এনি চান্স যদি দেখা যায় যে এগুলো অত্যন্ত কাঁচাভাবে করা হয়েছে, আমি বিশ্বাস করি কিন্তু বাংলাদেশে হাসিনার মতো বাজে বিচার হবে না, আশা করি ভালো বিচার হবে। তো যদি দেখা যায় মেজরিটি আসলে তারা আসলে অ্যাকিউজ করা গেল না, তাদের কনভিক্ট করা গেল না, এখনই কিন্তু সেগুলো নিয়ে প্রশ্ন উঠছে, একদম উঠছে, এবং পরবর্তীতেও যদি দেখা গেল হলো না এবং অত্যন্ত কাঁচাভাবে করা হয়েছে, তাহলে পুরো প্রসেসটা নিয়ে যখন প্রশ্ন ওঠে তখন দাঁড়ায় কি জানেন, সত্যিকার অপরাধীও বা এরকম যদি 2-4 জনও থাকে তাদের বিচারে প্রশ্নের মুখে পড়ে যায়। একটা কথা যোগ করে দেয় তাহলে বোঝা যাবে, জামায়াত ইসলামীর নেতাদের আইসিটিতে যে বিচার হয়েছিল শেখ হাসিনার সময়, অত্যন্ত ফল্টি বিচার হয়েছে। জাজরা কিন্তু কোনোদিন পারসেপশন নিয়ে বিচার করতে পারেন না, তার সামনে উত্থাপিত ডকুমেন্ট এবং সাক্ষী যারা সবকিছুর ভিত্তিতে সিদ্ধান্ত নেন, তাদের সামনে যেভাবে উত্থাপিত হয়েছে তাতে তাদের এই ধরনের শাস্তি হতে পারে বলে আমি মনে করি না। বাট ডাজ ইট মিন যাদেরকে ওখানে নেওয়া হয়েছিল তাদের কোনো ক্রাইম ছিল না? উত্তর হচ্ছে আমি তা মনে করি না। কিন্তু তাহলে দেখুন আপনি একটা ফল্টি বিচার করার মাধ্যমে কি দাঁড়ালো, সুনির্দিষ্ট অভিযোগে অভিযুক্ত মানুষ, আমি বলছি না তাদের মৃত্যুদণ্ডই হয়ে যেত, আমি বলছি না তাদের কোনো ভয়ঙ্কর শাস্তি হতো, কিন্তু অভিযোগ আছে, মানে খুবই ক্রেডিবল অভিযোগ আছে, সেই মানুষরাও কিন্তু এখন বলতে পারছেন যে তাদের কোনো সমস্যা ছিল না। সো এই ঝুঁকিটা আমি এখানে দেখি, এই ঝুঁকিটা এখানে থাকছে। ব্যারিস্টার এম সরওয়ার হোসেন, মামলার আসলে নানাবিধ দিক নিয়ে আমরা আলোচনা করছিলাম, সেখান থেকে যদি একটু জানতে চাই যে সামনে আমাদের একটা নির্বাচন আছে, সেই নির্বাচনের খুব বেশি সময় এখন আসলে হাতে নেই। এই যে মামলাগুলো যেগুলো চলছে, যা বিচার যেগুলো চলছে, সেগুলোর আসলে ভবিষ্যৎ কি হবে এবং নির্বাচনের পরবর্তীতে কি হতে পারে সেটা নিয়েও যদি একটু বলতেন। ফার্স্ট অফ অল, নির্বাচন হবে কি হবে না এটা নিয়ে যথেষ্ট সংশয় রয়েছে, এখনো আছে। প্রথম সংশয় হলো আইন শৃঙ্খলা পরিস্থিতি, এবং পরিস্থিতি যা ছিল তার চেয়ে ক্রমান্বয়ে অবনতির দিকে যাচ্ছে। চাঁদাবাজের পরিমাণ বেড়েছে, আপনার যে পরিবহনের চাঁদাবাজি সহ ঘুষ বাণিজ্য এবং অরাজকতা, ঢাকা শহর প্যাডেল রিক্সায়, মেশিন রিক্সায় খেয়ে ফেলছে। দিস ইজ এ কান্ট্রি অফ রিক্সাস শহর, যে আগে সামান্য যে শৃঙ্খলা ছিল রোড ট্রাফিকের, সব ভেঙে পড়ছে। একটা শহরে এই 30 বছর 40 বছরে জাঙ্ক চলতে পারে, সমস্ত পাবলিক পরিবহন ইজ এ জাঙ্ক, এবং ওরা করে কি, আপনি কোনো গাড়ি নিয়ে বেরোবেন তাকে ভয় দেবে, কারণ ওরা মানে না, ওদের তো ঘষা মশা খাওয়া। সো নাথিং হ্যাজ ডেভেলপড। প্রফেসর ইউনূস সাহেব, হেডমাস্টার সাহেব হ্যাজ কমপ্লিটলি ফেল করেছে কয়েকটা কারণে। যে বিপ্লবী স্পিরিট একটা সরকারের ভিতরে থাকা উচিত, এই ধরনের একটা অরাজকতার পরে, বিপ্লবের পরে কিছুই ছিল না। উনি ইকোনমিস্ট, উনি ব্যবসায়ী মানুষ, এবং উনি ওনার নৈতিক মরাল গ্রাউন্ড হারিয়েছে। ক্ষমতায় এসেই উনি ইউনিভার্সিটি লাইসেন্স নিলেন, উনি আদম ব্যবসার লাইসেন্স নিলেন, ওনার কর মকুব করলেন। দ্যাট হি হ্যাজ সেট এ ভেরি ভেরি লো এক্সাম্পল। এবং এইটা একটা গ্রামীণ ব্যাংকে যারা কোনো না কোনোভাবে জড়িত ছিল তাদেরকে এখানে আনা হয়েছে। সো দিস ইজ এ বিট্রায়াল টু দ্য এক্সপেকটেশন অফ দ্য নেশন। ইট উইল কাম ভেরি সুন। এখানে ক্রাইসিস ম্যানেজমেন্ট করার জন্য একজন অভিজ্ঞ ছিল না। মানুষের একটা আশা ছিল তারা সম্পত্তি ডিক্লেয়ার করবে, দে হ্যাভ নট ডান ইট। অনেক উপদেষ্টার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ আছে। আমি সেই জন্য অন্যটা টকশোতে বলছিলাম, প্রফেসর ইউনূস পারলে একটা ভালো উদাহরণ সৃষ্টি করেন, আপনি 3 জন উপদেষ্টার
সম্পত্তি তদন্ত করেন, অনুসন্ধান করেন, আপনি রিকোয়েস্ট করেন দুদককে, দেখা যাক যে দুর্নীতি দমন সংস্থা যারা ক্ষমতায় থাকে তাদের বিরুদ্ধে তদন্ত করতে পারে, এইটা আপনার স্বচ্ছতা কিছুটা হলেও ডেভেলপ করবে। দেহাপেল নাও তাহলে কি হবে? আমাদের পুরোটা নির্ভর করবে ভবিষ্যতে পরবর্তীতে যারা নির্বাচিত সরকার আসবে তারা যদি জন আকাঙ্ক্ষা ধারণ করে তাহলে তারা সাকসেসফুল হবে, আর যদি জন আকাঙ্ক্ষা যদি ধারণ না করে তাহলে আওয়ামী লীগের মতো রাজনীতি করলে পরিণতি আওয়ামী লীগের মতো হবে। নাও নির্বাচন হবে কি হবে না, আমার অনেক ক্লোজ ফ্রেন্ডস যারা সত্যিকারে খোঁজখবর রাখে তারা বলছে দেয়ার ইজ নো নির্বাচন, বাট আই ফাইন্ড দেয়ার ইজ এ নির্বাচন। নির্বাচনটা দুইটা কারণে হতে যাচ্ছে, একটা ওই আওয়ামী লীগ টাইপের একটা নির্বাচন, ওরকম স্বচ্ছ ফেয়ার হবে বলে আমার মনে হচ্ছে না। নির্বাচন হচ্ছে কারণ যারা এখন এই মুহূর্তে সরকার চালাচ্ছে অন্ধ্রপ্রদেশে তারা পালিয়ে যেতে চাচ্ছে, তারা এখন ছেড়ে দেওয়া কেঁদে পাচ্ছি কোনোভাবে। এবং এই যে চলে যাওয়া, ওই যে এক্সিটের কথা আসছে না, এই চলে যাওয়ার একমাত্র মেকানিজম হলো ইলেকশন। আর ক্ষমতা আসার জন্য তো অনেকে ধার দিচ্ছে। এই দুইটা কারণে একটা দেয়ার ইজ এ নির্বাচন আই ফাইন্ড। জাহিদুর রহমান, আপনার কাছেও শেষ প্রশ্নটা এটাই নিয়ে আসতেছি যে আইসিটির যে মামলাগুলো আছে এগুলোর ভবিষ্যৎ আপনি আসলে কেমন দেখতে পাচ্ছেন? আমি মনে করি মামলাগুলো চলবে প্রসেসের মধ্য দিয়ে, কারণ ভবিষ্যতে যে সরকারি আসুক না কেন এই মামলাগুলো আর চলবে না এটা হতে পারে না। আমি একটা সহজ উদাহরণ দিই, কাগজে কলমে যদি বলি, যে পারসেপশন হচ্ছে বিএনপি ক্ষমতায় আসবে যদি আসে, তখন আওয়ামী লীগ বিএনপিকে সবচেয়ে বেশি অত্যাচার করেছে তো বিএনপিকে, সুতরাং বিএনপি তার বিচার না চাওয়ার কারণ নেই। কিন্তু ওই যে একটা প্রবলেম আছে যেটা আমরাও চাই, শেখ হাসিনার মতো বিচার করা যাবে না, এটা আমরা আগে থেকেও বলছি। এখন আমাদের যে প্রবলেম আমরা শুরুতেই করে ফেলেছি, এটার অভিযোগ থেকে শুরু করে, অভিযোগপত্র থেকে শুরু করে, এই জিনিসগুলো যদি প্রসিডিউরাল ভুল থেকে থাকে তাহলে কিন্তু সম্ভাবনা আছে যে সেগুলো আমরা যেভাবে ডিজায়ার্ড ইম্প্যাক্ট পাওয়ার কথা ছিল সেটা আমরা নাও পেতে পারি, সেই অবস্থা হতে পারে। আর একটা কথা একটু বলে রাখা ভালো, আমি ব্যক্তিগতভাবে মনে করি বিচারে তাড়াহুড়ো হচ্ছে। শেখ হাসিনার বিরুদ্ধে যে বিচারের রায়ের দিন সম্ভবত আগামীকাল জানা যাবে, একটু খেয়াল করি আমরা শেখ হাসিনা বা এই আইসিটির বিচারে আমরা দুটো ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড আসলে ফলো করছি না। এর মধ্যে একটা খুব বড় না, সেটা হচ্ছে ক্যাপিটাল পানিশমেন্ট আছে। আর সারা পৃথিবী কিন্তু এখন ডেথ পেনাল্টির বিরুদ্ধে কথা বলে। জাতিসংঘ তাদের মানবাধিকার হাই কমিশনের রিপোর্টে বলেছে দুইটা জিনিস করতে, তাহলে তারা সাহায্য করবে বিচারে। একটা হচ্ছে এটা তাও চলে কারণ অনেক দেশেই আছে, কিন্তু ইন অ্যাবসেন্সিয়া বিচার, কারণ অনুপস্থিতিতে বিচার কিন্তু বিচারিক স্ট্যান্ডার্ডের সাথে খুবই সাংঘর্ষিক। কেন? উনি যেহেতু আসেনি, শেখ হাসিনার কথা বলছি, উনি যেহেতু আসেননি, উনি কিন্তু নিজের লয়ার দিতে পারেননি। ফলে কি হয়েছে, আমাদের স্টেট তার জন্য লয়ার দিয়েছে। তো এই কারণেই না আরো বেশি মানুষের দৃষ্টি থাকবে এই প্রসেসগুলো খুবই মিটিকুলাসলি হয়েছে কিনা। কিন্তু আমরা তাড়াহুড়ো করছি, আমরা একটা রায় চাই। প্রশ্ন করার সুযোগ পেলে অবশ্যই সেই প্রশ্নগুলো সবাই করবে। আমি এবং আমি শেষটুকু বলি, আইসিটি নিয়ে একটা স্কাইপ কেলেঙ্কারি ফাঁস হয়েছিল, পাগল হয়ে গেছে, সরকার গেছে পাগল হয়ে তার একটা রায় চাই। এখন একটা রায় চাইতে একই সিচুয়েশন, যে নির্বাচনের আগে একটা রায় দিতে হবে। এই জিনিসগুলো বড় প্রশ্ন তৈরি করবে বলে আমি মনে করি। আমরা ভুল করছি। অথচ করণীয় কি ছিল, 1 মিনিটে বলি, এইখানে যদি একটা প্রোক্লেমেশন করতো, যদি সেই অভিজ্ঞতা থাকতো, এখানে 50 ট্রাইব্যুনাল হওয়া হচ্ছিল, বাংলাদেশে 50,000 লয়ার, একটা প্রভিশন করে যে এরা টেম্পোরারি হবে। ব্রিটেনে আপনার লে ম্যাজিস্ট্রেট থাকে বিচার করার জন্য। এই ধারণাগুলো নেই, ভীষণই নাই, মানে কিছুই নাই। এটাও কি তাড়াহুড়ার জন্য এরকম হলো? মানে তাড়াহুড়ো করে সিম্পলি ভীষণ নাই। আর সমাজকে গঠন করার জন্য 30 সেকেন্ড, যে যারা ওই আওয়ামী লীগ টাইপ যে অপোজিশন হইলেই তাদেরকে মামলা বাণিজ্য এগুলো করতে না করে, যারা শুধু অন্যায় করছে তাদেরকে বিচার করে, এবং যারা অন্যায় করে নাই তাদেরকে নর্মাল জীবনযাপন করার জন্য লিবার্টি এবং প্রোটেকশন দিতে হবে। তাহলে ভবিষ্যতে হয়তো কিছু ভালো হতে পারে। আদারওয়াইজ দেয়ার ইজ ইমিনেন্ট ডেঞ্জার। ডক্টর জাহিদুর রহমান, ব্যারিস্টার এম সারোয়ার হোসেন আমাদের আয়োজনে যুক্ত হওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ, কৃতজ্ঞতা প্রকাশ করছি। দর্শক, স্বাধীন সংলাপের আজকের আয়োজনে এই পর্যন্তই। আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখান থেকে বিদায় নিচ্ছি। ধন্যবাদ সবাইকে, শুভরাত্রি।